দুবাই, ওমান ও কাতারের শ্রমবাজার আবারও নিয়মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এই তথ্য তিনি জানান। তিনি বলেন, ৯৬,০০০ অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান, আর দুবাই নেবে ৩,০০০ কর্মী। এদিকে বিপুল সংখ্যক কর্মীর মালয়েশিয়া যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটি ঈদের আগে প্রতিবেদন দিতে পারছে না। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বা বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বেশ কিছু প্রশ্নের অবতারণা করেছি, একটা একটা করে আমরা আলোচনা শুরু করতে চাই। ভালো খবর হচ্ছে যে প্রতিমন্ত্রী জানাচ্ছেন যে বেশ কিছু বাজারে বাংলাদেশের শ্রমিক আবার নিয়মিত হচ্ছে। এই মধ্যপ্রাচ্যের এই বাজারগুলো বাংলাদেশের শ্রমিকদের জন্য, কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কতটা আশাবাদী দুবাই, ওমান এবং কাতারের শ্রমবাজার নিয়মিত হওয়ার ক্ষেত্রে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটি একটি আশাব্যঞ্জক নিউজ, যেটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আজকে যেটি সবাইকে মানে আজকে যে বক্তব্যটি দিয়েছেন, এবং আমরা এটা কারণ একদিকে আমাদের মালয়েশিয়া মার্কেটে বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি আমাদের মিডল ইস্টে আমাদের কতগুলো মার্কেট আছে যেটাকে আমরা ট্রেডিশনাল মার্কেট বলি, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশগুলো নিয়ে এই ট্রেডিশনাল মার্কেট গুলো যদি আমাদের কন্টিনিউয়াসলি ওপেন রাখা যায়, তাহলে কিন্তু আমাদের কর্মী যাওয়ার যে হারটি সেটি কিন্তু স্টেডি থাকবে। আমাদের সমস্যা যেটি হচ্ছে যে প্রায়শই আমরা দেখতে পাই যে আমাদের এই শ্রমবাজারগুলো কোনোটা বন্ধ হয়ে যায়, কোনোটা খোলে, কোনোটা বন্ধ হয়ে যায়, কোনোটা খোলে। এইটা একটা আমাদের জন্য প্রবলেম হয়ে গেছে। আমরা যদি আমাদের যেটি করণীয়, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি এই ব্যাপারটি তারা খতিয়ে দেখছেন, যাতে এই মার্কেটটি সবসময়ের জন্য সচল থাকে। একটি হতে পারে যে মানে কর্মীর সংখ্যার হার কম বেশি হতে পারে, এটা ডিপেন্ড করবে এমপ্লয়মেন্ট কান্ট্রির চাহিদা অনুযায়ী। কিন্তু এটি যদি কমপ্লিটলি সিল বা বন্ধ হয়ে যায়, সেই জায়গাটি হলো আমাদের সমস্যা। সেই জায়গাটা আমরা যাতে এরকম বন্ধ না হয়ে যায়, এবং কি কি কারণে যদি বন্ধ হয়ে থাকে সেগুলো যদি রেকটিফাই করে, আমরা যদি এগুলোকে অ্যাড্রেস করে এই আমাদের আমাদের যে নিয়মিত মার্কেট সেগুলো যদি আমরা খোলা রাখতে পারি। সেই সাথে আপনি জানেন যে আমাদের ইস্টার্ন ইউরোপে ওখানে অনেকগুলো মার্কেট আমাদের নতুন করে আসছে। সেখানে মূলত আমরা যে প্রবলেমটি পড়ছি সেটা হলো আমাদের যে ভিসা সিস্টেমটা নিয়ে। কারণ ওই ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে বা ইস্টার্ন ইউরোপে যেটি সমস্যা হচ্ছে যে ওইখানকার অনেক কর্মীর চাহিদা আছে, কিন্তু ভিসা প্রক্রিয়াটা এত জটিল, যেটা হলো আমাদের এখানে কনসুলেট সেকশন না থাকাতে আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে এদের ভিসা ব্যবস্থা করতে হয়, এবং এটা একটা যথেষ্ট মানে ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, এবং এই কারণে কিন্তু আমরা অধিকারী কর্মী ওখানে পাঠাতে পারি না। এই জায়গাটা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছেন, যাতে এই ভিসার ব্যবস্থাটি আইদার ই ভিসা সিস্টেম যদি চালু করা যায়, অথবা তারা যদি তাদের এখানে টেম্পোরারি কনসুলেট খুলে প্রতি 3 মাস অন্তর অন্তর এসে তারা যদি সেই ভিসাগুলোর ব্যবস্থা করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই মার্কেটগুলো কিন্তু আমরা অনেক বেশি অধিক সংখ্যক কর্মী পাঠাতে পারবো। জনাব চৌধুরী, আমি যদি ভুল না করে থাকি, যেসব বাজার প্রায়শই বন্ধ হয়, একটা বড় অভিযোগ হচ্ছে সেখানে কিছু অনিয়মের ব্যাপারে। সেই অনিয়মগুলোর দায় কিন্তু অনেকটা বাংলাদেশি যারা রিক্রুটিং এজেন্সি আছেন তাদের এই তাদের ঘাড়েই এই দায়গুলো আসে। সেই দিকটাও আসলে নজর দেওয়া হচ্ছে কিনা, সেটা যদি না করা হয় তাহলে তো মাঝে মধ্যে বিভিন্ন বাজার বন্ধ হয়ে যাবে। ওয়েল, আপনি যে কথাটি বলেছেন, আসলে আমরা উই আর এ স্কেপগোট। আমরা যখন যে সমস্যাটি হয়, যখন এই ধরনের প্রবলেমটি হয়, আলটিমেটলি সব দোষগুলো আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়। জিনিসটা আমি বিনয়ের সাথে বলবো, আমি বলবো না যে আমাদের এখানে দায়িত্ব নাই, আমরা দায়িত্বহীনতার পরিচয় বা আমাদের দায়িত্ব বা কর্তব্য নেই। অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে, কিন্তু যেটা হয়েছে যে শ্রমবাজার গুলো খোলার পরে ওইখানে আমরা যে অনিয়মের কথা বলছি, কারণ আপনি দেখেন একটা কর্মী যখন বিদেশে যায়, সেটি কিন্তু সেই দেশে সরকারের অনুমোদন সাপেক্ষে সেই এমপ্লয়ারের ডিমান্ডটি অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু আমরা কর্মী পাঠিয়ে থাকি। তাহলে সেই ক্ষেত্রে যাওয়ার পরে যদি কর্মীটি ওইখানে চাকরি না পান, যেটি তাকে বলা হলো বা যে টার্মস এন্ড কন্ডিশন গুলো বলা হলো, সেই জায়গাটা যদি ফেল করে, তাহলে সেটার জন্য হুইল বি রেসপন্সিবল? সেটার জন্য কি রিক্রুটিং এজেন্সি উইল বি রেসপন্সিবল? বিকজ রিক্রুটিং এজেন্সি তো সমস্ত সরকারের যে নিয়ম কানুন, দুই দেশের যে নিয়ম কানুন সেটাকে ফলো করে। ধন্যবাদ। আমি আরেকটি বিষয় আপনার জানতে চাচ্ছি। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরও বলছেন যে ৯৬,০০০ অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান। এই ব্যাপারে আপনি কতটা ওয়াকিবহাল এবং কতটা আশাবাদী? আর এই ৯৬,০০০ কর্মী কি করে অবৈধ হলো ওমানে যে? ওয়েল, আপনি এটি একদিকে হচ্ছে আমি বলবো যে এটা পজিটিভ নিউজ, যে আমাদের এতগুলো কর্মী আছে তারা দেশে না ফেরত এসে
মাননীয় মন্ত্রী মহোদয় এটি ভালো একটা উদ্যোগ যে ওই জায়গায় আমাদের ওইখানকার অথরিটিকে কনভিন্স করে তাদেরকে রেগুলেশনের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এরা রেগুলার, আপনি যেটি বলেছেন যে এই রেগুলার তারা কিভাবে হলো, এটা কয়েকটা মাধ্যমে হয়েছে। একটি হলো যারা ওইখানে গিয়েছেন 3 বছর কন্ট্রাক্টের জন্য বা 2 বছরের কন্ট্রাক্টের জন্য, উনি ওই কন্ট্রাক্টের পরে ফেরত আসেননি, ওইটা এইভাবে উনি আনডকুমেন্টেড হয়েছেন। আরেকটি হলো রানওয়ে, ওইখানে যাওয়ার পরে উনি যে কোনো, আপনি জানেন যে যে কোনো লোক যেতে হলে তাকে স্পন্সর আন্ডারে যেতে হয়। যখনই আপনি স্পন্সর থেকে রানওয়ে হয়ে যাবেন তখনই কিন্তু আপনি আনডকুমেন্টেড হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু আর আপনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নাই। আরেকটি থার্ড হলো যেটা হলো বিভিন্নভাবে ভিজিট ভিসা দিয়ে লোক ঢুকে যাচ্ছে। এই 3টি পদ্ধতিতে যারা যাচ্ছে, এই 3টি পদ্ধতির কর্মীরা কিন্তু এখানে আনডকুমেন্টেড হয়ে আছে। তবে এই জায়গাটায় আমাদের একটা রেগুলেশনের মধ্যে যদি আমরা আনতে পারি, তাহলে এটাও কিন্তু একটি আমাদের জন্য এমব্রাসিং সিচুয়েশন হয় আমাদের গভর্নমেন্টের জন্য, যখন গভর্নমেন্টকে বারে বারে যে বলতে হয় যে আমাদের আনডকুমেন্টেড লোকগুলোকে তুমি ডকুমেন্টেড করে দাও। এটাও কিন্তু একটা কাইন্ড অফ আমাদের দিক থেকে কিন্তু এটা আমাদের দেশের জন্য কিন্তু এটা অসম্মানজনক। সেই জন্য আমরা বলছি যে যারা কর্মীরা যাবেন 3 বছর কন্ট্রাক্ট শেষ হলে 3 বছর পরে উনি ফেরত আসেন, দরকার নতুন করে যান, কিন্তু উনি থাকবেন না এখানে। তাতে হয় কি এই ইরেগুলার লোক থাকার কারণে, এটারও একটা কারণ যে বাংলাদেশের শ্রমবাজার প্রায়শই বিভিন্ন বাজারে বন্ধ হয়ে যায়, এটা একটা কারণ, নিশ্চয়ই সেই বিষয়ে দেখা উচিত। আরেকটি বিষয়ে প্রতিমন্ত্রী জনাব চৌধুরী বলছেন যে প্রায় 3000 কর্মী নেবে দুবাই, খুবই ভালো খবর। বাট আমি আরেকটা বিষয় আপনার কাছে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের না যাবার কারণ অনুসন্ধানের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার সময়সীমা বাড়ানো হয়েছে। কতটা যুক্তিসঙ্গত, কেন সময় লাগছে, আর আদৌ কি আসল কারণ উদ্ধার করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটি হয়েছে, আপনি জানতে চেয়েছেন যে দুবাইয়ের যে 3000 কর্মী নেওয়ার একটি ডিমান্ডের কথা বলা হয়েছে। আমি এটি আশাব্যঞ্জক একটি কথা যে দুবাইতে আমাদের কর্মীরা আবার যাওয়া শুরু করবেন। আমি বিনয়ের সাথে একটি কথা বলবো যে আমাদের এখানে জন্য রিক্রুটিং এজেন্সি গুলোকে, যারা বৈধ রিক্রুটিং সরকার লাইসেন্স দিয়েছেন, তাদেরকে যেন কাজ করবার সুযোগ করে দেওয়া হয়। এটি একটি কথা, যাতে আমরা এখানে মার্কেট করে এবং কাজ করতে পারি, সেটি উইথ দি রেগুলেশন, উইথ দি সিস্টেমের মধ্যে। আরেকটি হলো যেটি আপনি বলছেন মালয়েশিয়ায় যারা যেতে পারেননি, এখানে আমি আগের বারও আপনাদের এখানে কথা বলবার সুযোগ হয়েছে, সেটা হলো দ্যার ইজ এ মাল্টিপল রিজন এই কর্মীগুলো না যাওয়ার পিছনে। যেই 16,000 কর্মীর কথা আমরা বলেছি, সেটা একজাক্ট ফিগারটা আমরা অলরেডি মন্ত্রণালয় আমাদের কাছে যারা কাজ করেছেন তাদের কাছে দিয়েছেন, এটা মন্ত্রণালয়কে সবাই সাবমিট করেছেন। এখন এই মাল্টিপল রিজন গুলোর মধ্যে হচ্ছে দেরিতে ভিসা পাওয়া, আপনার সময় মতো টিকিট সংগ্রহ করতে না পারা, টিকিটের উচ্চ মূল্য ছিল, এগুলো নানান কারণগুলো মিলিয়ে কিন্তু আমাদের কর্মীগুলো যেতে পারেনি। এবং সেখানে আবার কিছু আছে কর্মীরা সময় মতো রিপোর্টও করেননি। সো এখানে কিন্তু মাল্টিপল রিজন, আমি বলছি না যে এখানে শুধু আমাদের দোষ, কর্মীর দোষ। এখানে কিন্তু এমপ্লয়ার আছেন, অথরিটি আছেন, যারা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে কাজ হচ্ছিল সেই সিস্টেম রয়ে গেছে, যারা আমরা লোক পাঠাচ্ছি বা যারা ডিমান্ড সংগ্রহ করেছেন তারা আছেন। এখানে কিন্তু মাল্টিপল স্টেক হোল্ডার রয়ে গেছেন, এখানে কিন্তু কোঅর্ডিনেটেড এফার্ট দরকার, গভর্নমেন্ট অথরিটি রয়ে গেছেন। সুতরাং এখানে আপনি শুধু একমাত্র রিক্রুটিং এজেন্সিকে যদি সম্পূর্ণভাবে দায়ী করেন, এটি কোনোভাবেই কিন্তু সরকার যেসব ব্যক্তি যেতে পারেনি এবং তাদের যে অর্থ ব্যয় হয়েছে, অপচয় হয়েছে, সেই টাকা ফেরত দেওয়ার যদি ব্যবস্থা করে, এবং তাহলে কি কিছুটা হলেও মানুষের উপকার হয় কিনা? খুবই সংক্ষেপে, সময় একদম নাই। আমি একটা জিনিস বলি যে আমাদের একটি ওয়েলফেয়ার ফান্ড আছে, আমাদের ওয়েলফেয়ার ফান্ডে কিন্তু আমরা 3,500 টাকা করে মিনিস্ট্রিতে জমা দিচ্ছি। আচ্ছা, ইনিশিয়ালি কিন্তু গভর্নমেন্ট যে ওয়েলফেয়ার ফান্ডে যদি 10 লক্ষ লোক, আমার 11 লক্ষ লোক যেয়ে থাকে, আপনি এটাকে মাল্টিপ্লাই করে 3,500 টাকা দিয়ে, তাহলে আমরা ইনিশিয়ালি কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই যে যারা যেতে পারেনি তাদের যদি সত্যিকার অর্থে তার কারণে মানে তার কোনো দোষ না থেকে তাকে যেতে পারেনি, তাকে কিন্তু আমরা ওইখান থেকে সহযোগিতা করতে পারি। পরবর্তীতে রিক্রুটিং এজেন্সিরা তো অলরেডি আমরা আছি এখানে, সেখানে আমরা তো অলরেডি কমিটেড যে আমরা আমাদের তরফ থেকে যতখানি পারি উই উইল বি, আমরা তাদের পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ চৌধুরী নোমান। আমরা আশা করব যে আপনারা সবাই আসলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের উপকারের জন্য এগিয়ে আসবেন। অনেক ধন্যবাদ।